আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র কিভাবে আনা যায় বা কিভাবে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করা যায়। চলো শুরু করা যাক। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে F = ma, এবং প্রথম সূত্র জানি যে বল 0 হতে হবে। তাহলে বল যদি 0 হয় তাহলে F = 0, তাহলে F = 0 হলে ma = 0 হবে। এবার আমরা এর সূত্র হচ্ছে v - u/t = 0। অতএব এখান থেকে পাই m v - u = 0। m এই সাইডে চলে আসলে 0 হয়, তাহলে v - u = 0, v = u। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। এটা হচ্ছে খ নম্বরে আসে, এটা একটু দেখে রাখবা। এবার আমরা দেখব যে এখানে v = u যদি হয় তাহলে এটা বস্তুটি সমবেগে চলতে থাকবে। কোনো বস্তু যদি সমবেগে চলতে থাকে তাহলে সেটা হচ্ছে তার উপর বল প্রয়োগ হয় না। এজন্য এ থেকে বোঝা যায় যে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে আসতে হলে F = 0 হওয়া লাগবে, এবং F = 0 হলে বস্তুটি সমবেগে চলতে থাকবে। এরপরে আমরা আসি একটা মজাদার কোশ্চেনে। স্থির বস্তুতে 15 নিউটন বল 60 সেকেন্ড ধরে ক্রিয়া করলে এরপর বলের ক্রিয়া বন্ধ হলো, তখন বস্তুটি 9 সেকেন্ডে 54 মিটার অতিক্রম করলো। বস্তুর ভর কত? এখানে আমরা দেখি একটা স্থির বস্তু u = 0, তার উপর বল প্রয়োগ করা হলো। বল প্রয়োগ করা হলে বল প্রয়োগ করা হলে 15 নিউটন বল প্রয়োগ করা হলে সে ভি বেগ প্রাপ্ত হয়, এবং সে 4 সেকেন্ড ধরে বল ক্রিয়া করা হলো। 4 সেকেন্ড ধরে বল ক্রিয়া করলো, এরপরে বলের ক্রিয়া বন্ধ হলো। তার মানে t = এখানে 4 সেকেন্ড হবে। এরপর তখন বস্তুটি 9 সেকেন্ডে এবার ভি বেগ প্রাপ্ত হওয়ার পর বাকি এরপরে 9 সেকেন্ড চললো এবং 9 সেকেন্ডে 54 মিটার অতিক্রম করলো। এখানে t = 9 সেকেন্ড, এবং এখানে সে বাকি 54 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে এখানে বস্তুটির ভর চাচ্ছে। ভর বের করতে হলে আমাদের কি বের করতে হবে? বস্তুটির ভর বের করতে হলে আমাদের বল দেওয়া আছে, এজন্য আমাকে ত্বরণ বের করতে হবে। ত্বরণ বের করতে হলে আমাকে এই ভি বেগটা লাগবে। এই ভি বেগটা পেলে আমি এখানে সময় দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, এখান থেকে আমরা ত্বরণটা বের করতে পারবো। তাহলে আমাদের প্রথমে অ্যাপ্রোচটা কী হবে? প্রথমে আমরা দ্বিতীয় অংশটার কাজ করব। দ্বিতীয় অংশটাতে এখানে ভি, এই ভি এবং এখানে শেষ বেগ ভি এটা সেম হবে, কারণ 54 মিটার যায়। তাহলে এস = vt, এটা হচ্ছে সমবেগের সূত্র। সমবেগের সূত্র অনুযায়ী এস = vt পাই। এখানে এস কত? এস 54 মিটার, এবং ভিটা বের করতে হবে, এবং টি কত দেওয়া আছে? টি 9 সেকেন্ড। তাহলে ভি কত পাই? 6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ভি। তাহলে এখানে ভি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে ভি যদি পাই তাহলে এখানে আমরা ত্বরণ পেয়ে যাব। ত্বরণ a = v - u/t। এখানে ভি কত? ভি 6 মিটার, আদিবেগ 0 বসালাম, এবং টি হচ্ছে 4 সেকেন্ড। তাহলে থাকছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। ত্বরণ যদি a = 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে আমরা F = ma সূত্রে বসিয়ে পাই এফ এর মান কত দেওয়া আছে? 15 নিউটন। এম এর মান বের করতে হবে, এবং এর মান 1.5। তাহলে m = 15/1.5 = 10 কেজি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা আসি ঘর্ষণে। ঘর্ষণ হচ্ছে কোনো একটি তলের বাধা বা কোনো একটি মাধ্যমের বাধা। তো আমরা সচরাচর যে তলটা দেখি, যে একটা প্লেন তল, এই তলের উপর কোনো বস্তু আছে, এটা আমরা যদি এখান থেকে ঠেলার চেষ্টা করি তাহলে এদিক দিয়ে যদি বল প্রয়োগ করি তাহলে বিপরীত দিকে একটা বাধা অনুভূত হয়। বাধাটা কেন হয়? কারণ আমাদের যে তলটা খালি চোখে দেখি, বাস্তবে কিন্তু আসলে এটা এমন হয় না। বাস্তবে অনেকটা এমন হয়, বাস্তবে এমন সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো খাঁজকাটার মতো থাকে। তাই আমাদের বাস্তবে যদি কোনো বল প্রয়োগ করার চেষ্টা করি তাহলে এটা বাধা প্রদান করে। যেমন আমরা এইদিকে যদি এফ বল প্রয়োগ করি এবং বিপরীত দিকে এই খাঁজকাটার জন্য আমাদের একটা ছোটো এফ বা ঘর্ষণ বল, এটাকে ঘর্ষণ বল বলা হয়, সেই ঘর্ষণ বলটা অনুভব করি। তো ঘর্ষণ বলের ক্ষেত্রে আমাদের একটা ঘর্ষণ সহগ আছে, সেই সহগের নাম মিউ। মিউ মিউ হচ্ছে, আমরা যদি কোনো একটা বস্তু সামনের দিকে ঠেলার সময় বস্তুটা তলের উপর, এই যে তলের উপর
mg বল প্রয়োগ করে এবং তলটা বস্তুর উপর r বল প্রয়োগ করে। তাহলে r সমান সমান mg এখানে আমরা পাই। এবার এই ক্ষেত্রে আমরা যে সামনের দিকে যে বলটা প্রয়োগ করি তার বিপরীত দিকে f কে বল প্রয়োগ হয় এবং সামনের দিকে f বল প্রয়োগ হয়। এই মিউটা হচ্ছে এই f কে f বাই r, এটার অনুপাত হচ্ছে মিউ। তাহলে f ইজ ইকাল টু মিউ আর লিখতে পারি, আর এর মান যেহেতু mg তাহলে f ইজ ইকাল টু মিউ mg, এটা আমরা পাই সূত্র। এবার আমরা যে ঘর্ষণটা দেখি সেই ঘর্ষণের মধ্যবর্তী একটা কোণ থাকে, সেই কোণের জন্য সেই কোণটার মান হচ্ছে মিউ। তাহলে আমরা মিউ ইজ ইকাল টু ট্যান থিটা লিখতে পারি। অতএব মিউ ইজ ইকাল টু ট্যান থিটা, এটা আর একটা সূত্র। এখান থেকে আমরা দুইটা সূত্র পাই। ঘর্ষণ হচ্ছে চার প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবদ্ধ ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। এখানে স্থিতি ঘর্ষণ কোনটা? এক নম্বরটা স্থিতি ঘর্ষণ হচ্ছে কোনো তলের উপর কোনো একটা বস্তু স্থির আছে। স্থির থাকলে আমরা যদি একে ধাক্কা মারার চেষ্টা করি, এফ ধাক্কা মারি, তাহলে বিপরীত দিকে একটা বল এফ কে কাজ করবে, তখন এফ কে দিয়ে প্রকাশ করতে হবে। এফ কে সরি, তাহলে বিপরীত দিকে একটা বল থাকবে, সেটাকে আমরা এফ এস দিয়ে প্রকাশ করি এবং এটা তল বরাবর এমজি বল প্রয়োগ করবে বস্তুর বল এবং তল বস্তুর উপর আর বল প্রয়োগ করবে, এমন হবে সিনারিওটা। তাহলে আমরা দেখতে পাই এখানে বস্তুকে সরানোর জন্য বস্তুর উপর এতগুলো বল কাজ করছে। তাহলে আমরা বস্তুকে সরাতে গেলে আমাদের এফ বলের মান এফ এস এর সমান হওয়া লাগবে। তাহলে বস্তুটা নিউট্রাল অবস্থায় থাকবে এবং এফ বল যদি এফ এস এর থেকে সামান্য একটু বেশি হয় তাহলে বস্তুটা সামনের দিকে সরবে। গতি ও ঘর্ষণের আগে আমরা আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণটা সম্পর্কে জানি। আবর্ত ঘর্ষণ হচ্ছে কোনো একটি গাড়ির টায়ার বা ফ্যান, এটা গোল গোল এভাবে ঘুরতে 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 যাবে এবং এর বিরুদ্ধে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। এবং ঘুরতে ঘুরতে যে ঘর্ষণটা অনুভব করবে এটা হচ্ছে তার আবর্ত ঘর্ষণ। এরপরে প্রবাহী ঘর্ষণ হচ্ছে কোনো তরল মাধ্যম বা বায়বীয় মাধ্যমে যদি কোনো বস্তু ফেলা হয় তাহলে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নামবে এবং নামার সময় যে ঘর্ষণটা কার্যকর হবে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এবং প্রবাহী ঘর্ষণের আরেকটা উদাহরণ হতে পারে প্যারাশুট। কোনো বস্তু প্যারাশুট থেকে কোনো ব্যক্তি প্যারাশুট দিয়ে নামার সময় বাতাসের বিভিন্ন বাধা বস্তুকে নিচে নামতে একটু দেরি করাচ্ছে এবং এর ফলে ব্যক্তিটা ধীরে 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 নিচে নামছে, একে আমরা প্রবাহী ঘর্ষণ বলতে পারি। এবং ঘর্ষণের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গতীয় ঘর্ষণ। এবং গতীয় ঘর্ষণের ক্ষেত্রে আমরা এভাবে সিনারিওটা দেখতে পারি, একটা তল বরাবর একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, সেই বস্তুটার সামনের দিকে এফ বল প্রয়োগ হয় এবং বিপরীত দিকে ঘর্ষণ এফ কে, তলের উপর এমজি এবং তল বস্তুর উপর আর বল প্রয়োগ করে, এরকম একটা সিনারিও। তাহলে বস্তুটা যদি সামনের দিকে রানিং থাকে তাহলে বস্তুর উপর যে বল প্রয়োগ করার পরে যে বস্তু গতিপ্রাপ্ত হয় সেজন্য বস্তুর উপর একটা ত্বরণ কাজ করে। ত্বরণটা কীভাবে কাজ করে? আমরা এফ, যেহেতু এটা বড়, এটা সামনের দিকে টানলে এটা অবশ্যই বড় হতে হবে, না হলে যদি এফ কে যদি বড় হয় তাহলে বস্তুটা কখনো সামনে আগাবে না। এফ বড় হওয়ার কারণে বস্তুটা সামনের দিকে এগোবে, তাহলে এফ মাইনাস এফ কে, এফ থেকে এটা বাদ দিলে কিছু একটা অবশিষ্ট থাকার কথা, যেটার কারণে বস্তুটা ত্বরণ সৃষ্টি হবে এবং বস্তুটা সামনের দিকে আগাবে। তাহলে এফ বিয়োগ এফ কে ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে ত্বরণ সৃষ্টিকারী বল। অথবা আমরা এমন লিখতে পারি এফ গতি বিয়োগ এফ বিরুদ্ধ সমান এম এ, এটা হচ্ছে গতি ও ঘর্ষণের সূত্র এবং এই সূত্রটা থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এফ বিয়োগ এফ কে ইজ ইকুয়াল টু এম এ। এবার আমরা আসি গতি ঘর্ষণ সহগ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মজার ম্যাথটা দেখো। 12 কেজি ভরের একটি বস্তুকে 3200 মিটার দূরের একটি বক্সে ফেলানোর উদ্দেশ্যে 8 সেকেন্ড যাবৎ 50 নিউটন বল প্রয়োগ করা হলো। পথের ঘর্ষণ বল 2 নিউটন। গতি ঘর্ষণ সহগ কত? গ নম্বর প্রশ্ন উদ্দেশ্য সফল হবে কিনা, মানে 12 কেজি ভরের বস্তুটা 3200 মিটার দূরে যাবে কিনা, এটা সফল হবে কিনা। তাহলে আমরা আগে গ নম্বরটা অ্যান্সার করি। গ নম্বরে হবে গতি ঘর্ষণ সহগ। আমরা জানি গতি ঘর্ষণ সহগের সূত্র মিউ ইজ ইকুয়াল টু এফ বাই আর। এতে গতি ঘর্ষণ তাহলে এফ কে হবে মিউ কে। অতএব
গতি ঘর্ষণ সহগ কত, মিউ কে এর মান চাচ্ছে এখানে। এফ কত, এফ দেওয়া আছে 2 নিউটন, তাহলে 2 নিউটন এটা পথের ঘর্ষণ মানে সেটা হচ্ছে এফ কে, তাহলে সাইড নোটে দিই এফ কে ইজিক্যাল টু 2 নিউটন। এবং আর বস্তুটা কত, এই যে বস্তুটা হতো 12 কেজি, তাহলে এম ইজিক্যাল টু 12 কেজি। এম যদি 12 কেজি হয় তাহলে আর ইজিক্যাল টু এম জি, আমরা আগের সূত্রে দেখে এসেছি, তাহলে 12 ইন্টু 9.8, তাহলে আর এর মান কত হবে 12 ইন্টু 9.8 পাই। অ্যান্সার আসছে ক্যালকুলেটার চাপিয়ে 0.017। গতি ঘর্ষণ সহগের কোনো একক হয় না, তাই এর পাশে কোনো একক হবে না, এটা হচ্ছে অ্যান্সার, গয়ের অ্যান্সার। গয়ের পরে এবার আমরা ঘ নাম্বারটা দেখি, উদ্দেশ্য সফল হবে কিনা। তাহলে উদ্দেশ্য সফল হতে হলে 12 কেজি ভরের বস্তুটা 3200 মিটার দূরের একটি বাক্সে ফেলতে হবে। তাহলে সিনারিওটা এমন হয়, এটা স্থির বস্তু, ওই স্থির তো দেওয়া নেই, কিছু দেওয়া নেই মানে স্থির। 8 সেকেন্ড যাবৎ 50 নিউটন বল দেওয়া হচ্ছিল, তারপরে আর বল দেওয়া হচ্ছিল না। এটা তলের উপর যদি এভাবে থাকে তাহলে এখানে বাক্সটা থাকার কথা 50 মিটার 3200 মিটার দূর। এবার তাহলে যেহেতু 8 সেকেন্ড বল দেওয়া হচ্ছিল, তারপরে তো বল দেওয়া হয়নি, তাহলে কি হবে, তাহলে এর উপর ঘর্ষণ বল, এই যে 2 নিউটন দেওয়া আছে, এই 2 নিউটন ঘর্ষণ বল এফ কে কাজ করবে। এই এফ কে এর কারণে বস্তুর যে ত্বরণটা ছিল সেই ত্বরণটা কমতে থাকবে এবং লাস্টে এখানে সে বাক্সের ভিতরে পড়বে। তো এখানে 3200 মিটার, এস ইজিক্যাল টু 3200 মিটার, এটা আমাদের বের করতে হবে। এস যদি 3200 মিটার হয় তাহলে আমরা বুঝতে পারবো যে বলটি গড়িয়ে গড়িয়ে বাক্সের ভিতরে পড়বে। তাহলে আমরা দেখি এস 3200 মিটার আসে কিনা। এজন্য আমাদের প্রথমে বের করতে হবে এই বস্তুটার ত্বরণ কত। এখানে ত্বরণ এফ ইজিক্যাল টু এম, এটা সূত্র, এফ 50 নিউটন, এম 12 কেজি, এই কত এ বের করব 4.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এফ। বের করার পর একটা নির্দিষ্ট আদিবেগ থাকার পরে এখানে এসে একটা নির্দিষ্ট বেগ ভি অর্জন করে। সেই ভি বেগ থাকার পর বেগটা কমতে কমতে এখানে এসে 0 হওয়ার কথা, তাহলে এখানে আবার 0, এখানে আবার ভি, এখানে এটা V1 দিই, এটা V2, এখানে 0 হওয়ার কথা। V2 যদি 0 হয় তাহলে এখানে যত দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটা বের করলেই আমরা প্রথম দূরত্ব এবং এই দূরত্ব, এটা যদি আমরা S1 ধরি, এটা যদি আমরা S2 ধরি, S1 S2 এই দুটার যোগফল যদি 3200 মিটার হয় তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। তাহলে আমরা প্রথম 8 সেকেন্ডের ত্বরণ পেয়েছি এবং আমরা দূরত্বটা বের করতে চাই। তাহলে এখানে যদি টি যদি 8 সেকেন্ড হয়, এ যদি 4.67 হয়, u0 এস কত S1, তাহলে S1 ইজিক্যাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ যেহেতু 0 তাহলে এটা 0 হবে, হাফ ইন্টু 4.67 ইন্টু টি 8 সেকেন্ড 8 স্কোয়ার, তাহলে অ্যান্সার কত হবে 149.44 মিটার। এবার বাকি যে দূরত্বটা গেছে সেই দূরত্ব যদি S2 আমরা বের করতে পারি এবং সেটা যদি 3200 মিটার হয় তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে আমরা বাকি দূরত্ব বের করার জন্য আমাদের কী কী ডেটা আছে আমাদের কাছে, দূরত্ব বের করার জন্য আমরা এখানে V1 বের করি, তাহলে V1 না বের করলে এখান থেকে এখানের আমরা দূরত্ব পাবো না। যদি V1 বের করি তাহলে আমরা সূত্র কাটিয়ে এই দূরত্বটা বের করতে পারবো। তাহলে V1 ইজিক্যাল টু ইউ প্লাস এটি, u0 এখানকার u0 এ কত ছিল এ 4.67, আর টি কত, টি হচ্ছে 8 সেকেন্ড, ভি হয় 37.36 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। তাহলে ছিল এখানে 3200, এটা বের করতে পারলাম, তখন আমরা তাহলে বাকি কত ছিল 0,
1 সেকেন্ড আমাদের সমান v1 s2 s1। এবার আমরা যে গতির সূত্রটা পেয়েছিলাম এফ বিয়োগ এফ কে ইজিক্যাল টু এম এ, এখান থেকে পাই আমাদের যে এফটা ছিল সেই এফ এখানে আর প্রয়োগ হচ্ছে না। এখান থেকে যদি এফ প্রয়োগ না হয় তাহলে এফটা হবে জিরো। এফ যদি জিরো হয়, জিরো বিয়োগ এফ কে ইজিক্যাল টু এম এ, তাহলে এফ কে হচ্ছে 2 নিউটন, এফ কে 2 নিউটন, তাহলে -2 সমান সমান 12 ইন্টু এ। তাহলে এ কত? 0.1667 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা যদি এ বের করা যায় তাহলে এ বের করার ফলে আমরা আগে এখানে কি পেয়েছিলাম, ভি ইজিক্যাল টু 37.36 মিটার পার সেকেন্ড। এখানে যদি v1 পাই তাহলে আমরা উপাত্ত ডেটাগুলো যদি একে একে বসাই, এখানে আমাদের কী কী আছে, v1 37.36 ত্বরণ -0.1667 এস বের করতে হবে এখানে, এবং v2 এখানে 0। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে v2 হচ্ছে ভি, তাহলে 0 স্কোয়ার সমান ইউ কত, ইউ হচ্ছে v1, তাহলে 37.36 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কত, এ হচ্ছে -1.667 ইন্টু এস, আমাদের এস এর মান লাগবে। তাহলে এস ইজিক্যাল টু 37.36 স্কোয়ার, এটা এই সাইডে আসার পর ভাগ এই সাইডে, এটা এই সাইডে আসলে এটা মাইনাস হয় এবং এটা ভাগ চিহ্ন হলে 2 ইন্টু 1.667 মাইনাস মাইনাস উঠে যায়, তাহলে এটা হচ্ছে আমাদের এস এর মান। তাহলে এই এসটা হচ্ছে এস টু। তাহলে আমরা এখানে যদি এস টু পাই, এস টু কত, এখানে একটা মিস্টেক হয়েছে, 0.1667 হবে, তাহলে এখানে 0.1667, তাহলে এখানে এস টুর মান কত হয়, এস টুর মান হয় 4186.47, এটা হচ্ছে এস টু। তাহলে এস ইজিক্যাল টু এস ওয়ান প্লাস এস টু, তাহলে এস ওয়ান কত, এস ওয়ান আমরা আগে পেয়েছিলাম এস ওয়ান 149.44 প্লাস 4186.47 4335.91 মিটার, এটা হচ্ছে টোটাল দূরত্ব 4000। কিন্তু আমাদের বের করার দরকার ছিল 3200 মিটার, আমাদের এস যদি 3200 মিটার এস, কিন্তু আমরা পেয়েছি 4335.91। যেহেতু আমাদের দূরত্বটা বেশি যাচ্ছে তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে, এটাই ছিল।